আফ্রিকার বুকে পর্তুগিজ কলোনি স্থাপনের ইতিহাস। ভারতবর্ষের সাথে অবিচ্ছিন্ন জলপথ আবিষ্কার করার নিমিত্তে পর্তুগিজরা বহু বছর ধরেই আফ্রিকা উপকূলে নিয়মিত অভিযান চালাত। এ সময় তাদের সাথে পরিচয় হয় সুবিশাল আফ্রিকা মহাদেশের। ভারতবর্ষের পথ আবিষ্কার তো পর্তুগিজদের প্রাথমিক উদ্দেশ্য ছিলই বটে, পাশাপাশি উপরি হিসেবে আফ্রিকার আধিপত্য বিস্তারকেও নজরে রেখেছিল পর্তুগিজরা। পশ্চিম আফ্রিকা জুড়ে পর্তুগিজ বাণিজ্য কেন্দ্র স্থাপনের মধ্য দিয়ে পর্তুগিজরা আফ্রিকায় ইউরোপীয় কলোনি স্থাপনের সূচনা করে। রাজা প্রথম জনের সময়কালে সর্বপ্রথম পর্তুগিজরা পশ্চিম আফ্রিকার স্বর্ণের খনির অঞ্চলগুলোতে যাতায়াত শুরু করে। মূলত খনি থেকে প্রাপ্ত মূল্যবান স্বর্ণের দখল নিতেই পর্তুগিজরা পশ্চিম আফ্রিকার সাবসাহারা অঞ্চলের দিকে আগমন করে। ভারতবর্ষ থেকে তৎকালীন যুগে মশলা, রেশম এবং অন্যান্য বিলাসবহুল দ্রব্য কিন্তু ইউরোপীয়রা যুক্ত ছিল স্বর্ণের, ফলে বাণিজ্যিক প্রয়োজনে ইউরোপীয়দের প্রচুর স্বর্ণের দরকার হতো। সাবসাহারান আফ্রিকা তথা পশ্চিম আফ্রিকার সাংহাই হতে উত্তর আফ্রিকার বিভিন্ন শহর জুড়ে বিস্তৃত রুট দিয়ে এশিয়া এবং ইউরোপের সাথে স্বর্ণের আদান প্রদান করত আফ্রিকান বণিকরা। পাশাপাশি কিছু ইউরোপিয়ান পশ্চিম আফ্রিকা তথা সাবসাহারান অঞ্চলে আসত তার নিজস্ব উদ্যোগে বিক্ষিপ্তভাবে বিপুল পরিমাণ স্বর্ণ উত্তোলন করত। পঞ্চদশ শতকের মাঝামাঝিতে ইউরোপের দেশগুলো জানতে পারে আফ্রিকার দক্ষিণ উপকূল বরাবর বিস্তীর্ণ স্বর্ণের খনি রয়েছে। এই সংবাদ শোনার পর পর্তুগিজ রাজা প্রথম জনের পুত্র প্রিন্স হ্যারি কর্তৃক একদল পর্তুগিজ অভিযাত্রীদের আফ্রিকায় পাঠানো হয় স্বর্ণের খনি সম্পর্কে বিশদ বিবরণ জানতে। পর্তুগিজ অভিযাত্রীরা আফ্রিকার উপকূল বরাবর অনুসন্ধান চালিয়ে নিশ্চিত হন যে এখানে স্বর্ণের বিপুল মজুদ রয়েছে। দেশে খবর পাঠানো হয়। পর্তুগিজ রাজদরবার হতে পরিকল্পনা গ্রহণ করা হয়, যেভাবেই হোক পর্তুগিজদের এই স্বর্ণের খনির একচ্ছত্র অধিপতি হতেই হবে। পর্তুগিজরা কিন্তু সরাসরি স্বর্ণের খনি দখল করতে যুদ্ধ শুরু করেনি। তারা প্রথমে বাণিজ্য কেন্দ্র স্থাপন করে বাণিজ্য করার নিমিত্তে, উপমহাদেশে যেমনটা ব্রিটিশরা করেছিল। পশ্চিম আফ্রিকা জুড়ে স্থাপিত এই বাণিজ্য কেন্দ্রগুলোকে পর্তুগিজরা ধীরে ধীরে দুর্গ এবং সামরিক স্থাপনায় পরিণত করে। কেপ লানকো, সিয়েরা লিওন, ইলমিনা অঞ্চল সহ আরও কিছু পশ্চিম আফ্রিকান উপকূলীয় অঞ্চলে পর্তুগিজরা সামরিক দুর্গ স্থাপন করে। এসব দুর্গ নির্মাণ করা হয় অন্যান্য ইউরোপীয় শক্তি এবং স্থানীয় আফ্রিকানদের প্রভাব হটিয়ে এসব অঞ্চলে পর্তুগিজদের শক্তিমত্তা বজায় রাখার জন্যই। পশ্চিম আফ্রিকা জুড়ে পর্তুগিজ প্রভাব বৃদ্ধি পাওয়ার ফলে ধীরে ধীরে অকার্যকর হয়ে পড়ে প্রাচীনতম ট্রান্সসাহারান রুটের বাণিজ্য। স্থানীয় আফ্রিকানদের হটিয়ে এখানকার স্বর্ণ ব্যবসার একচ্ছত্র অধিপতি হয়ে ওঠে পর্তুগিজ বণিকরা। এরপর 1480 দশকে কঙ্গো সাম্রাজ্যের সাথে পর্তুগিজদের কূটনৈতিক যোগাযোগ শুরু হয়। তৎকালীন কঙ্গো সাম্রাজ্যটি ছিল সেই অঞ্চলের প্রভাবশালী একটি রাজ্য। কঙ্গো সাম্রাজ্য নানা যুদ্ধ জয়ের মাধ্যমে কঙ্গো নদীর তীরবর্তী বিস্তীর্ণ অঞ্চল নিজেদের আয়ত্তে আনে এবং সে অঞ্চলে দাস এবং স্বর্ণ ব্যবসায় নিজেদের আধিপত্য কায়েম করে। বুদ্ধিমান পর্তুগিজরা শক্তিশালী কঙ্গো সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করার পরিকল্পনা গ্রহণ করেনি। তারা কঙ্গো সাম্রাজ্যের সাথে বন্ধুত্ব করার নীতি গ্রহণ করে। প্রথমে পর্তুগিজরা কঙ্গো সাম্রাজ্যকে বন্ধুত্বের আহ্বান জানায়। পর্তুগিজরা সে সময় আফ্রিকার অঞ্চলে ব্যবসায়ী এবং শিক্ষাবিদ হিসেবে পরিচিত ছিল। কঙ্গো রাজাও তাদের দেশের বাণিজ্য সম্প্রসারণ এবং শিক্ষার প্রসারের জন্য পর্তুগিজদের বন্ধুত্বের আহ্বানে সাড়া দেন। কঙ্গো রাজা কর্তৃক পর্তুগিজ মিশনারিদের ক্যাথলিক খ্রিস্টান ধর্ম প্রচারেরও অনুমতি প্রদান করা হয়। কিন্তু কঙ্গো অঞ্চলে উল্লেখযোগ্য পরিমাণে স্বর্ণ ছিল না, সামান্য কপার ছিল, যা পর্তুগিজদের উচ্চবিলাস পূরণে সহায়ক নয় কোনোভাবেই। এতে করে প্রাথমিক অবস্থায় পর্তুগিজরা কঙ্গো অঞ্চল নিয়ে হতাশায় নিমজ্জিত হয়ে ওঠে। কিন্তু কঙ্গো অঞ্চলের সাথে পার্শ্ববর্তী রাজ্যগুলোর যুদ্ধের ফলে বিপুল সংখ্যক যুদ্ধবন্দী সে সময় কঙ্গো সাম্রাজ্যের অধীনে থাকত। পর্তুগিজরা তখন এই যুদ্ধবন্দীদের দাস হিসেবে বিক্রি করার ব্যবসা শুরু করে। এতে করে পর্তুগিজরা স্বর্ণ ব্যবসার হতাশা কাটিয়ে উঠতে সক্ষম হয়, কারণ দাস ব্যবসার মাধ্যমে পর্তুগিজরা তখন বড় আকারের মুনাফা অর্জন করতে পারে। পশ্চিম আফ্রিকার দ্বীপ সাও টোম অ্যান্ড প্রিন্সিপেতে 1490-এর দশকে চিনি উৎপাদন শুরু করে পর্তুগিজরা। চিনি উৎপাদনের কাজে প্রচুর শ্রমিকের দরকার ছিল। পর্তুগিজ সেটেলাররা কঙ্গো অঞ্চল থেকে যুদ্ধবন্দীদের দাস হিসেবে এনে এই দ্বীপে চিনি উৎপাদনের কাজে নিয়োজিত করত। খুব স্বল্প সময়ের মধ্যেই সাও টোম অ্যান্ড প্রিন্সিপে ইউরোপের বাজারে সবচেয়ে বেশি চিনি রপ্তানিকারক অঞ্চল হিসেবে স্থান করে নেয়। 1530-এর দশকে দক্ষিণ আফ্রিকার দেশ ব্রাজিলে কলোনি স্থাপন করে চিনির ব্যবসা শুরু করে পর্তুগিজরা। চিনি ব্যবসার জন্য তখন পশ্চিম আফ্রিকা থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আফ্রিকার নাগরিকদের নামে শ্রমিক, মূলত দাস হিসেবে ব্রাজিলে পাঠানো হতো। পশ্চিম আফ্রিকা হতে ব্রাজিলে যাওয়ার পথে পর্তুগিজরা সাও টোম অ্যান্ড প্রিন্সিপে অঞ্চলটিকে ট্রানজিট হিসেবে ব্যবহার করত।
বিশাল আয়তনের দেশ ব্রাজিলে চিনির উৎপাদন বহুগুণে বেড়ে যায় আফ্রিকার তুলনায়। এতে করে পর্তুগিজ ব্যবসায়ীদের দরকার হয়ে ওঠে অনেক শ্রমিক। এত শ্রমিক সাপ্লাই দেওয়া সম্ভবপর ছিল না ছোট দ্বীপ সাও টোমে অ্যান্ড প্রিন্সিপের পক্ষে। আর তাই পর্তুগিজরা তখন আফ্রিকার আরও দক্ষিণে লুন্ডা এবং বেনগুয়েলা অঞ্চলের দিকে দাস খোঁজায় নেমে পড়ে। আফ্রিকান অঞ্চলগুলোতে যুদ্ধ ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার, আর এতে করে জয়ী দেশগুলোর হাতে পড়ে থাকত অসংখ্য যুদ্ধবন্দীরূপী দাসেরা। পর্তুগিজরা উন্নত মানের অস্ত্র, কাপড় এবং অন্যান্য দামি ইউরোপীয় পণ্যের বিনিময়ে লুন্ডা এবং কঙ্গো অঞ্চলের রাজাদের থেকে দাস কেনার বন্দোবস্ত করে। আফ্রিকান রাজারা খুব আনন্দের সহিতই পর্তুগিজদের সাথে অস্ত্র কেনা এবং দাস বেচার চুক্তি করত, কারণ পর্তুগিজদের সাথে চুক্তিতে আবদ্ধ দেশগুলো উন্নত অস্ত্রের মাধ্যমে অন্যান্য আফ্রিকার রাজ্যের উপর আধিপত্য বিস্তার করতে সক্ষম হতো। পশ্চিম আফ্রিকার উপকূলে পর্তুগিজদের এই স্বর্গরাজ্যে 1641 সালে এসে হঠাৎ করে ভাগ বসায় ডাচরা। পর্তুগিজদের হাত থেকে ডাচরা কেড়ে নেয় অ্যাঙ্গোলা। এটি পশ্চিম আফ্রিকার প্রথম দিককার পর্তুগিজ কলোনি। 1648 সালে অবশ্য অ্যাঙ্গোলাকে আবার উদ্ধার করে পর্তুগিজরা। এরপর থেকে অ্যাঙ্গোলায় সবসময় পর্তুগিজ আধিপত্য বজায় ছিল। 19বিংশ শতাব্দীতে দাস ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার পর পশ্চিম আফ্রিকায় বিদ্যমান একমাত্র কলোনি ছিল অ্যাঙ্গোলা। পর্তুগিজদের কারণে পশ্চিম আফ্রিকায় কিরূপ পরিবর্তন সাধিত হয়। পর্তুগিজরা পশ্চিম আফ্রিকা জুড়ে নতুন পণ্যের উৎপাদন শুরু করে। ভুট্টা, চিনি, তামাকের মতো পণ্যগুলো পর্তুগিজদের হাত ধরে পশ্চিম আফ্রিকায় উৎপাদনে আসে। অ্যাঙ্গোলাতে 19বিংশ শতাব্দীতে এসে কফি উৎপাদন শুরু করে পর্তুগিজরা। বর্তমান দিনে এসেও অ্যাঙ্গোলার সবচেয়ে বেশি রপ্তানিকারী পণ্যটি হল কফি। উন্নত মানের অস্ত্র সর্বপ্রথম আফ্রিকায় বিক্রি করে পর্তুগিজরা। পর্তুগিজদের সাথে মিত্রতা স্থাপনকারী আফ্রিকান রাজারা উন্নত মানের পর্তুগিজ অস্ত্রে সজ্জিত হয়ে পার্শ্ববর্তী অঞ্চল জুড়ে আধিপত্য কায়েম করে রাখত। এ সময় পর্যাপ্ত পরিমাণ দাসের সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে পর্তুগিজরা আফ্রিকান রাজাদের মধ্যে কৌশলে নিয়মিত যুদ্ধ বাঁধিয়ে দিত। আর এতে করে পশ্চিম আফ্রিকার অঞ্চলটি সবসময় যুদ্ধ বিগ্রহের মধ্যে থাকত এবং যুদ্ধ শেষে বহু সাধারণ মানুষ যুদ্ধবন্দী হতো। যুদ্ধবন্দী হিসেবে আটক মিলিয়নের উপর আফ্রিকান যুবক দাস হিসেবে পর্তুগিজদের মাধ্যমে দক্ষিণ আফ্রিকার ব্রাজিলে পাচার হতো। অ্যাঙ্গোলা নামক পশ্চিম আফ্রিকার রাষ্ট্রটির রাষ্ট্রীয় এবং শহুরে মানুষের ভাষা হিসেবে আজও পর্তুগিজ ভাষা বিদ্যমান। অবশ্য দেশটির বেশিরভাগ লোক যারা গ্রামে থাকে পর্তুগিজ ভাষা ব্যবহার না করে স্থানীয় ভাষা ব্যবহার করে। আধুনিক অ্যাঙ্গোলা নামক রাষ্ট্রটির মোট জনসংখ্যার 90% অধিক হল খ্রিস্টান, মূলত ক্যাথলিক খ্রিস্টান। আর এটি শুধুমাত্র সম্ভব হয়েছে দেশটিতে শতকের পর শতক ধরে পর্তুগিজ মিশনারিদের অব্যাহত কর্মের মাধ্যমে। দেশটির বাকি 10% জনগণ স্থানীয় ঐতিহ্যে ধর্মসমূহ পালন করে থাকে। পর্তুগিজরা প্রাথমিক অবস্থায় আফ্রিকার পশ্চিম উপকূলে কলোনি স্থাপন করে, কিন্তু পশ্চিম উপকূলে কলোনি স্থাপন করেই তারা থামেনি। ধীরে ধীরে তারা আফ্রিকার সর্বদক্ষিণে প্রান্ত কেপ অফ গুড হোপ আবিষ্কার করে। এরপর আর পর্তুগিজদের পিছনে ফিরে তাকাতে হয়নি। পর্তুগিজ রাজার সাম্রাজ্য ছড়িয়ে পড়ে পূর্ব আফ্রিকার বুকেও।